সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের নিয়মিত আয়োজন জানি এবং জানাই। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন চিকিৎসক অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী। আপনারা সকলেই জানেন আমাদের দেশ একটি বিশেষ মুহূর্তে এই সময় অতিক্রম করছে। সেই বিশেষ মুহূর্তে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আহ, খারাপ সময়টা আমরা অতিক্রম করতে পারবো বলে আশা করছি। আমাদের দেশের একাংশ বন্যা কবলিত। সেই আহ, বন্যা কবলিত অঞ্চলে আমাদের তরুণ সমাজ, আমাদের ছাত্র সমাজ সহ আপাময় জনসাধারণ ত্রাণ নিয়ে যাচ্ছেন। সেই বিষয়টা আমরা দেখেছি। মানে সেই অবস্থায় তাৎক্ষণিকভাবে আসলে আমরা নিজেদের যে কিছু করার তাগিদ, সেখান থেকেই আজকে আমাদের এই লাইভটা করার উদ্যোগ। আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে আমাদের অভিভাবক শ্রদ্ধেয় শুভাগত স্যার যুক্ত হবার জন্য আকাঙ্ক্ষা মানে আমাদের আকাঙ্ক্ষায় সাড়া দিয়েছেন। এই জন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের লাইভের বিষয় নির্ধারিত হয়েছে বন্যায় স্বাস্থ্য সুরক্ষা কিভাবে। আমরা এই বিষয়ে স্যারের কাছে কিছু সুনির্দিষ্ট প্রশ্ন করতে চাই। স্যার সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন এবং আমরা আশা করছি আপনারা স্যারের এই কথাগুলো থেকে, পরামর্শগুলো থেকে আমরা সকলে উপকৃত হব। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমাকেও স্বাগতম, এবং যারা শুনছেন, যারা দেখছেন, তাদের সবাইকে কুশল কামনা করছি, সবাইকে স্বাগত জানাচ্ছি। ভালো থাকুন সবাই। স্যার, প্রথমে আসলে আপনার কাছে জানতে চাইবো, এই সময়ে বন্যা আক্রান্ত এলাকার মানুষজনের খাবার কেমন হতে পারে? একটু আগেই বলা হয়েছে যে আমাদের দেশে প্রায় 1/3 অঞ্চল বন্যা কবলিত এবং বিশাল একটি বন্যার কবলে পড়েছে, এবং এটাও ঠিক, আমরা এই দুর্যোগটাকে মোকাবেলা করছি সাহসের সঙ্গে। আমাদের তরুণ সমাজ এবং ছাত্রছাত্রীরা অগ্রণী ভূমিকা নিয়েছে এই দুর্যোগকে মোকাবেলা করার জন্য। তার সঙ্গে সরকারও আছেন, সামরিক বাহিনীও আছেন, এবং জনগণ, সাধারণ জনসাধারণও আছেন যারা এই সংকটকে মোকাবেলা করছেন। এখন প্রশ্ন হচ্ছে, বন্যার সময় কিছু কিছু সংকট তৈরি হয়, এবং ব্যাপারটা হচ্ছে যে এজন্য কিছু পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয়ে থাকে, এবং দুর্যোগ মন্ত্রণালয় এবং দুর্যোগ যারা ব্যবস্থাপনা করেন তারা সাধারণভাবে একটি সংকেত বাণী বা সাধারণভাবে একটি ঘোষণা দেন বন্যার একটি পূর্বাভাস দেওয়ার জন্য। সুতরাং বন্যার পূর্বাভাস দিলে কবলিত অঞ্চল যারা হতে পারেন, মানে সাগরের পাড়ে বা নদীর পাড়ে বসবাস যাদের, তাদের এই বন্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি দুটা জিনিসই আলাপ করবো একসাথে, যে কিভাবে পূর্ব প্রস্তুতি নেওয়া যায় এবং সংকটকালে কি বিষয়গুলো করা যেতে পারে, এবং করলে আমরা এই সংকটটাকে সঠিকভাবে এবং সফলভাবে মোকাবেলা করতে পারি। এখানে খাবারের প্রশ্ন তোলা হয়েছে, এবং খাবার, যেটা যদি আমরা জানি যে সামনে বন্যা হতে পারে, এরকম একটা পূর্বাভাস পাওয়া যায়, তাহলে কিছু খাবার কিন্তু আগের থেকে সঞ্চয় করা সম্ভব। যেমন তরল খাবার না করে শুকনো খাবার সঞ্চয় করা সম্ভব, যেমন মুড়ি, চিড়া, গুড়, চানাচুর, তারপরে শক্ত খাবার, বিস্কিট, পাউরুটি এবং গুঁড়া দুধ, এবং ফলের মধ্যে খেজুর। খেজুরটা খুব স্টেবল, খেজুরটা বেশ থাকে, খেজুর ফলের মধ্যে, এগুলো আমরা আগের থেকে সঞ্চয় করে রাখতে পারি, আগে এগুলো অন্যত্র গুছিয়ে রাখতে পারি। এছাড়াও চাল, ডাল, তেল, নুন, চিনি, লবণ, আলু, তেল, এগুলো আমরা কিন্তু আগের থেকে কিছু জোগাড় করে সংগ্রহ করে রেখে দিতে পারি। একটা হতে পারে আমরা নিজেদের বাসায় কিছু রাখতে পারি, দ্বিতীয়ত আমরা অন্যত্র উঁচু কোনো স্থানে বা অন্যত্র যারা নদীর থেকে বা সাগর থেকে দূরে এমন কোনো আত্মীয়ের বাসায় আমরা এটা সঞ্চয় করে রাখতে পারি। সুতরাং এটা হচ্ছে একটি পূর্ব প্রস্তুতি খাওয়া দাওয়ার ব্যাপারে। এবং সেই সময় যখন বন্যা হয় এবং যারা বন্যার্তদের সাহায্য করতে যান, তারা কিন্তু এই শুকনো খাবারগুলো নিয়ে যান, এবং দেখা যায় যে খাবারের একটি বড় ধরনের সংকট হয়ে যায়।
কারণ হঠাৎ করে বন্যা এসে পড়ে, তখন মানুষ তখন দিশাহারা হয়ে যায় এবং খাবারগুলো নিয়ে কিভাবে করবে, বাচ্চাদের খাবার, বুড়োদের খাবার, তারপরে যারা কিছু পঙ্গু তাদের খাবার, বয়স্ক লোকের খাবার, যারা রোগ রয়েছে তাদের খাবার, মানে গর্ভাবস্থায় যারা তাদের খাবার, সব মিলিয়ে একটা সংকট এবং একটি চিন্তা ভাবনা, দিশাহারা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তারপরেও আমি বলছি যে শুকনো খাবার যেগুলোর নাম বললাম সেগুলো সেই সময় খাওয়াটা প্রয়োজন হতে পারে এবং ঠিক হবে। এছাড়া খিচুড়ি খাওয়া যেতে পারে যদি হয়, এবং সেজন্য দুটো জিনিস রাখার দরকার। একটা পরিবহনযোগ্য বা চুলো আছে, পরিবহনযোগ্য চুলো নেওয়া যায় একটি। এটা যদি থাকে তাহলে এগুলো রান্না করাও সম্ভব হয় ক্ষেত্র বিশেষে। তবে যদি ব্যাপক বিপুল পরিমাণে বন্যা হয় তখন রান্না করার সময় পাওয়া যায় না, তখন এগুলো শুকনো খাবার খেয়ে সময় কাটাতে হয়। এই প্রসঙ্গে খাবারের সাথে আমি আরেকটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে পানি। পানি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সময়, এবং বন্যার পানি কোনোভাবেই কিন্তু গ্রহণ করা যাবে না। সুতরাং পানি কিভাবে আমরা বিশুদ্ধ পানি পাবো? টিউবওয়েল হয়তো ডুবে গেছে, সবকিছু ডুবে গেছে, যে পানিটা আছে সেই পানিটা কলসিতে ভরে আমরা 2টো হ্যালোজেন ট্যাবলেট দিতে পারি। সুতরাং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যেটাকে বলছি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সেই ট্যাবলেটটা 2টো বড়ি 1 কলসি পানিতে, মানে 10 লিটার, অর্থাৎ 1 কলসি পানিতে আমরা 2টো হ্যালোজেন বড়ি দিতে পারি, এবং তাহলে পানিটা বিশুদ্ধ হবে। তা যদি না থাকে তাহলে আমরা পানিকে আধা ঘন্টা সিদ্ধ করতে পারি এবং সেই পানি আমরা খেতে পারি। এই হচ্ছে, অথবা তো যদি না থাকে ফিটকিরি দিয়েও বিশুদ্ধ করা যায়। সুতরাং পানিটা বিশুদ্ধ খেতে হবেই। যদি পানি বিশুদ্ধ না খাওয়া হয় তাহলে বড় রকমের পেটের অসুখ হতে পারে এবং নানা রকমের ডায়রিয়া, ডিসেন্ট্রি, আমাশা, কৃমি, নানা রকমের অসুখ হবে। সুতরাং টাইফয়েড হতে পারে। সুতরাং পানিটা কিন্তু, খাবার এবং পানি, এই 2টা জিনিস বিশেষ সতর্ক হয়ে গ্রহণ করতে হবে। বাচ্চারা যারা বুকের দুধ খায় তাদেরকে কিন্তু বুকের দুধ খেতে দিতে হবে। এই হচ্ছে মোটামুটি খাবার সম্বন্ধে বিষয়। ঠিক আছে প্রতীক? জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার ধন্যবাদ স্যার। স্যার আমাদের আরেকটা জানার বিষয় ছিল, আমরা খাবারের সাথে সাথে নিরাপদ পানির বিষয়টাও জানতে পারলাম এবং পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াটা আপনার কাছ থেকে স্যার খুবই চমৎকার ভাবে জেনে নিতে পারলাম। নিশ্চয়ই আমাদের জন্য সেটি অনেক উপকারী একটা বিষয় হবে। স্যার এই সময়ে হঠাৎ করে কিছু মানে খারাপ মুহূর্ত চলে আসে, যেমন স্যার সাপে কাটা, পানিতে ডুবে যাওয়া, কিংবা স্যার ডায়রিয়া জনিত সমস্যা, এই ধরনের মানে তাৎক্ষণিক কিছু সমস্যা চলে আসে। স্যার এই বিষয়গুলো কিভাবে সমাধান করা যেতে পারে? আমি একটু করে বলছি। একটা হচ্ছে বাচ্চাদেরকে সাঁতার শেখানোটা খুব জরুরি। যদি অনেক সময় বন্যার সময় সাঁতারে কাজ হয় না, তবুও বাচ্চাদেরকে সাঁতার শেখানো একটা জরুরি। যারা হয়তো নদীর পাড়ে বসবাস করেন, সমুদ্রের পাড়ে বসবাস করেন, তাদের বাচ্চাদের সাঁতার শেখাতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে অবশ্যই বাচ্চাদেরকে বন্যার পানিতে সাঁতরে দেওয়ার কোনো মানে নেই, এটা ঠিক। যদি কোনো কারণে সাপে কাটে, একটা জিনিস হচ্ছে সাপে কাটার একটি পুরনো প্রতিষেধক আছে, সেটা হচ্ছে কার্বলিক অ্যাসিড। সেই কার্বলিক অ্যাসিড এর বোতলটা যদি খুলে রেখে দেওয়া যায়, ছিপিটাকে খুলে রাখা যায় ঘরের ভেতরে, তাহলে সাধারণত সাপ আসে না। কার্বলিক অ্যাসিড, সুতরাং এটা একটি সাধারণ জিনিস। এটা আমরা ছোটবেলায় করেছি, আমরা পুরোনো কালেও জানি কার্বলিক অ্যাসিড, সাপ ভয় পায়, এবং কার্বলিক অ্যাসিড বোতলে রেখে, ওরা যদি মুখ খুলে রেখে, ছিপি খুলে রেখে দেওয়া যায়, তাহলে সাপ ওখানে আসবে না। তারপরেও যদি কোনো কারণে সাপ আসে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তাড়াতাড়ি দ্রুত উপরটা বেঁধে সাথে সাথে নিয়ে যেতে হবে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। এবং আমার যতদূর জানা, প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টিভ্যানম রয়েছে। এখন সাপে কাটা কিন্তু ওঝা টোঝা না, এখন কিন্তু বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সাপে কাটা রোগীকে ভালো করা যায়, এবং এই জন্য সর্পের জন্য অ্যান্টিভ্যানম বা অ্যান্টিবিষ, অ্যান্টিটক্সিন রয়েছে, এবং অ্যান্টিভ্যানম দিয়ে কিন্তু সাপে কাটা রোগীকে ভালো করা যায়। 3 নম্বর যেটা বলছো তুমি, সেটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়াটা খুব বেশি হয়, ডায়রিয়া, আমাশা, এগুলো খুব বেশি হয়। যদি ডায়রিয়া হয় তাহলে তোমার
যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওর স্যালাইন আমরা জানি। সুতরাং স্যালাইনের প্যাকেটটা রেডি রাখতে হবে, এবং স্যালাইন খাওয়াতে হবে 1 নম্বর। যেমন ধরো 2 বছরের নিচে বাচ্চাদের যদি প্রতিবার পায়খানার পরে 10 থেকে 12 চা চামচ স্যালাইন খাওয়াতে হবে, এবং যদি সেটা 10 বছরের বেশি বাচ্চা হয় তাহলে তাকে 20 চামচ থেকে 40 চামচ স্যালাইন খাওয়াতে হবে। এরকম একটা হিসাব আছে, এবং স্যালাইন বানানোর প্রক্রিয়াটা স্যালাইনের প্যাকেটের মধ্যে লেখা আছে এবং সেই অনুযায়ী বানাতে হবে। এটা হলো একটা। আরেকটা হচ্ছে এছাড়াও মানে ভাতের মাড় খাওয়ানো যেতে, ভাতের ফ্যানটা খাওয়ানো যেতে পারে, এটা একটা ভালো জিনিস। রাইস ওয়াটার স্যালাইন একটা আছে, রাইস স্যালাইন বলে এটাকে, রাইস স্যালাইন খাওয়ানো যেতে পারে, ভাতের মাড় খাওয়ানো যেতে পারে। আরেকটা হচ্ছে কি, যদি কিছুই না থাকে তাহলে যেটা ঘরের মধ্যে রাখা দরকার সেটা হচ্ছে চিনি, মানে গুড়, লবণ এবং পানি, বিশুদ্ধ পানি। সুতরাং একেবারে যদি অরসালাইনের প্যাকেট না থাকে তাহলে 1 মুঠ গুড়, 1 চিমটি লবণ, আধা সের পানিতে গুলে অরসালাইন তৈরি হয়ে গেল। সুতরাং, এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, বাসার সবাইকে এই অরসালাইন বানানোর প্রক্রিয়াটা শেখাতে হবে। যারা মেয়েরা বিশেষ করে আছেন তারা এই প্রক্রিয়াটা, আগে তো অ্যাকচুয়ালি যারা মেয়েরা আছে না তারা এই অরসালাইন এভাবে বানাতো আর কি। আগে নিজেরাই অরসালাইন বানিয়ে তো, অরসালাইন প্যাকেট এত নাই, সুতরাং সেখানে 1 মুঠ গুড়, 1 চিমটি লবণ আর একটু আধা সের পানি মিশ্রিত করে অরসালাইনের প্যাকেট বানিয়ে খাই দিতে হবে। সুতরাং এইগুলো হচ্ছে নিয়ম যেগুলো ডায়রিয়া হলে করতে হয়। এছাড়াও এরপরও যদি কোনো জটিল প্রক্রিয়া হয়, ডায়রিয়া একেবারেই থামে না, জ্বর হয়, তাহলে তখন ডাক্তারকে দেখাতে হবে। এই হচ্ছে মোটামুটি বিষয়। প্রতীক। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা সাপে কাটা, পানিতে ডুবে যাওয়া এবং সেই সাথে সাথে ডায়রিয়া আক্রান্ত হলে ওর স্যালাইন বানানোর তাৎক্ষণিক বিষয়টা সম্পর্কে জেনে গেলাম। স্যার এই মুহূর্তে আপনি জানতে চাচ্ছিলাম স্যার, গর্ভবতী কিংবা প্রসূতি নারী যারা আছে তাদের জন্য এই সময় অর্থাৎ পরামর্শ কি থাকবে? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে এদেরকে আমরা বলতে পারি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। একটা হচ্ছে শিশু, একটা হচ্ছে গর্ভবতী নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী, এবং এরা কিন্তু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বলা যেতে পারে। বুঝাতে পেরেছি? গর্ভবতী নারী, প্রসূতি, বৃদ্ধা, এবং যারা ক্রনিক নানা রোগে ভুগছেন, যেমন ক্যান্সারের মতো রোগ যাদের রয়েছে, ডায়াবেটিস যাদের রয়েছে, হার্ট ডিজিজ যাদের রয়েছে, তাদেরকে ঝুঁকিপূর্ণ বলা যেতে পারে। প্রতিবন্ধী যারা, তারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে বলা যায়। সুতরাং এজন্য এইরকম যার পরিবারে এরকম যারা আছেন তাদের কিছু সতর্কতা করা সম্ভব। আমরা জানি কখন এই বন্যাটা হয়, এবং এছাড়াও সরকারের তো আবহাওয়া বিভাগ রয়েছেন, এবং মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট রয়েছেন, এবং সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর রয়েছেন, এবং তারা কিন্তু আগের থেকে সতর্কতা জারি করার কথা যে কখন বন্যা আসছে বা কি অবস্থায় আছে, তখন একটি সতর্কতা করতে হবে। সেটা হচ্ছে এইরকম যারা আছেন যে পরিবারে, তারা কয়েকটি সতর্কতা অবলম্বন করবেন। একটি হচ্ছে 1 সপ্তাহের জন্য তারা শুকনো খাবার আলাদা করে মজুত করে রাখবেন। এদের জন্য 1 সপ্তাহের জন্য শুকনো খাবার আলাদা করে মজুত করে রাখবেন। খাওয়ার স্যালাইন গুলো, বেশ কিছু খাওয়ার স্যালাইন মজুত করে রাখবেন। গর্ভবতী এবং বৃদ্ধ নারীদের কথাটা আবার বলছি, গর্ভবতী নারী এবং বৃদ্ধা যারা আছেন বা বৃদ্ধ যারা আছেন, এবং ক্রনিক রোগী যারা, যেমন ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ যাদের রয়েছে, তাদের যে সমস্ত ওষুধপত্র রয়েছে সেগুলো একটি প্লাস্টিকের বা একটি পলিথিনের প্যাকেট করে আলাদা করে রেখে দিতে হবে 1 মাসের জন্য। তা না হলে ওষুধপত্র পাওয়া যদি না যায়, রোগীর জীবন সংকট হতে পারে। এটা খুব জরুরি। সুতরাং প্লাস্টিকের অথবা পলিথিনের প্যাকেটে ওষুধগুলো 1 মাসের সংরক্ষণ করতে হবে। এটা কিন্তু খুব জরুরি বিষয়। এবং গর্ভবতী নারীদের জন্য পরিবহনের জন্য আগের থেকে ইঞ্জিন চালিত বোট অথবা নৌকা অথবা লঞ্চ একটি ব্যবস্থা করে রাখতে হবে, যাতে তাদেরকে, প্রসূতি এবং গর্ভবতী যাদেরকে হাসপাতালে দ্রুত নেওয়া সম্ভব হয়। এরকম যদি কোনো বার্তা পাওয়া যায়
যে বন্যা আসছে তখন সেই প্রসূতি নারীকে হাসপাতালের নিকটবর্তী কোনো আত্মীয়ের বাড়িতে বা স্বজনের বাড়িতে বা অন্য কোনো বাড়িতে রাখতে হবে, যাতে তাদেরকে দ্রুত জরুরি অবস্থায় হাসপাতালে স্থানান্তর করা সম্ভব হয়। এই জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ। কিশোরী যারা আছেন তাদের মাসিক প্রস্তুতির জন্য স্যানিটারি প্যাড খুব দরকার হয় এবং সেই সময়ের একটা সংকট দেখা যায়। সুতরাং এগুলো বেশ কিছু সংগ্রহ করে রাখার খুব খুব যত্ন নিয়ে রাখা সম্ভব হয়। শিশুদের কিন্তু ডুবে যাওয়ার এই সময় থাকে এবং সেই জন্যে সতর্ক থাকতে হবে শিশুরা যাতে ডুবে না যায়। আরেকটা কথা বলে রাখি, আমাদের একটা ট্র্যাডিশনাল জিনিস আছে গ্রামাঞ্চলে, বাঁশের খাঁচা। বাঁশের খাঁচায় এরা গ্রামাঞ্চলে নারীরা বানিয়ে থাকেন। এই বাঁশের খাঁচার মধ্যে শিশুদের রাখা হয় এবং এই বাঁশের খাঁচাটা সঙ্গে থাকে এবং এতে তার পড়ে যাওয়া বা পানিতে ডুবে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না এবং মা কিন্তু একে দেখতে পারে। সুতরাং এই বাঁশের খাঁচার মধ্যে ওই বাচ্চাকে ঢুকিয়ে রাখলে ভালো হয়। এই হচ্ছে পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট, হ্যালোজেন যেটাকে আমরা বলি, অথবা পটাশিয়াম ক্লোরাইড, ক্লোরিন, এগুলো রেখে দিতে হবে এবং কিছু শুকনো বীজ বা সংরক্ষণ করা সম্ভব হতে পারে, কারণ পরবর্তী পর্যায়ে দরকার হতে পারে ফসল ফলানোর জন্য। এটা খুব জরুরি ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে মোবাইলে সবসময় পর্যাপ্ত চার্জ দিয়ে রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় কি ওই সংকট মুহূর্তে মোবাইলে চার্জটাই। সুতরাং সবসময় মোবাইলে 90, 95, 90 পর্যন্ত চার্জ দিয়ে রাখতে হবে, যাতে দ্রুত কিছু সময় পর্যন্ত মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা যায়। আরেকটা জিনিস আমি একটা বলি, এই সময় কিন্তু বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার একটি সম্ভাবনা থাকে। সুতরাং পানির মধ্যে নামার জন্য যদি দেখা যায় তড়িৎ কোনো তার বা বিদ্যুতিক তার আছে, এই পানি কিন্তু ইলেকট্রিফাইড হয়ে যাবে এবং এতে কিন্তু শক লাগতে পারে এবং বিদ্যুৎ স্পৃষ্ট হতে পারে। সেই জন্য এদিকে নজর রাখতে হবে এবং তখন কিন্তু যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে পানির মধ্যে যাতে বৈদ্যুতিক তার না থাকে সেটা লক্ষ্য করতে হবে, মেইন সুইচ এবং অন্যান্য সুইচ বন্ধ করে দিতে হবে। এই মোটামুটি তোমাকে বললাম যে জিনিসটা করতে হবে। তবে যে সমস্ত সংকটময় মুহূর্ত আসে তাতে দ্রুত গর্ভবতী নারী অথবা প্রসূতি অথবা ক্রনিক রোগ যাদের রয়েছে, বৃদ্ধ-বৃদ্ধা, তাদেরকে যাতে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা যায় সেই জন্য একটি পরিবহনের ব্যবস্থা, নৌকো অথবা কোনো চালিত বোটের ব্যবস্থা করে রাখতে হবে আগে ভাগে, যাতে কোনো অসুবিধা হলে দ্রুত তাদেরকে সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা করানো সম্ভব হয়। ধন্যবাদ। প্রতীক। ধন্যবাদ স্যার। স্যার শুধু আমাদেরকে স্বাস্থ্যগত বিষয়ে সচেতন করলেন না, সেই সাথে সাথে সামাজিক এবং পারিবারিকভাবে কিভাবে পূর্ব প্রস্তুতি নেওয়া যেতে পারে সেই বিষয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। স্যার, একটি প্রশ্ন এসেছে, সেটা করতে চাই। পানি কমে গেলে স্যার যেই ধরনের রোগগুলো বেশি হতে পারে, সেই পানিবাহিত রোগগুলোর ক্ষেত্রে করণীয় কি, বা কোন রোগগুলো আচ্ছা, স্যার এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কিছু প্রস্তুতিমূলক বিষয় আছে কি, পানি নেমে গেলে, যে এখন তো পানি নামছে, আসলে পানি নেমে যাচ্ছে এবং এটা খুবই একটা আনন্দের বিষয় যে বন্যাটা এখন অ্যাকচুয়াল উন্নতির দিকে এবং এটা পানি নেমে যাচ্ছে। কিন্তু পানি নেমে যাওয়ার পরে কিন্তু একটি সংকট অবস্থা সৃষ্টি হতে পারে। এক খাদ্য সংকটের কথা বললাম, সেটা তো পৌঁছানো হচ্ছে। পানির সংকটের কথা বললাম, সেটা তো পৌঁছানো হচ্ছে। কিন্তু কিছু কিছু রোগ হতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে, ডিসেন্ট্রি হতে পারে, টাইফয়েড হতে পারে, কলেরা হতে পারে। কলেরা এর জন্য টিকা নিতে হতে পারে, আগের থেকে টিকা নিলে, কলেরার মুখে খাওয়ার টিকা আছে সেই টিকাগুলো নিতে হবে, হ্যাপাটাইটিসের টিকাগুলো নিয়ে নিতে হবে, আগের থেকে টিকাগুলো নিলে নিউমোনিয়া হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, অ্যাজমা বেড়ে যেতে পারে এবং চর্মরোগ হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে যে জিনিসটা বলছি, আহত হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত বন্যা যখন পানিটা সরে যায় অথবা পানি যখন থাকে তখনও কিন্তু আহত হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা থাকে এবং আঘাত যদি আহত যদি থাকে তখন তার একটা তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিজের সঙ্গে রাখতে হবে। মানে হচ্ছে কিছু কিছু জিনিস, যেমন আমি বললাম যে একটা ফার্স্ট এড বক্স, প্রত্যেকে একটা করে ফার্স্ট এড বক্স ঘরে রাখবেন। প্রত্যেকে একটা করে ফার্স্ট এড বক্স কিনে ঘরে রাখবেন। এর মধ্যে তুলা থাকবে, ব্যান্ডেজ থাকবে, স্পিরিট থাকবে, কটন থাকবে, ছোটখাটো ট্যাবলেট থাকবে, ওষুধ থাকবে, প্যারাসিটামলের মতো টুকটাক ওষুধ, অ্যালার্জির জন্য ওষুধ, এরকম কিছু কিছু ওষুধ দিয়ে, অ্যান্টিহিস্টামিনিক, এই সমস্ত ওষুধ দিয়ে
একটা ফার্স্ট এড বক্স হয় এবং সেগুলো দোকানে কিনতে পাওয়া যায়, এবং সেগুলো আপনার কিনে প্রত্যেকে সংরক্ষণ করবেন যারা বানভাসী অঞ্চলে আছেন, এটা আমি বলে দিচ্ছি। সুতরাং আহত হলে অথবা প্রাথমিক কোনো চিকিৎসার সময় হাসপাতালে যেতে পারছেন না, নিজে নিজে সেই প্রাথমিক চিকিৎসাগুলো দিতে পারবেন। এবং অবশ্যই ডায়রিয়া হলে অর্সেলাইনের কথা বলেছি, এবং ডিসেন্ট্রি হলে, এগুলো হলে আপনারা চিকিৎসকের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। এবং তখন তো চিকিৎসা কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে খোলা থাকে। চর্মরোগ যেগুলো হবে, ডায়রিয়া হবে, ডিসেন্ট্রি হবে, হেপাটাইটিস হতে পারে, টাইফয়েড হতে পারে, সেই জন্য ডাক্তার দেখাতে হবে। নিজে নিজে কোনো ওষুধ খাওয়া সম্ভব নয়, এবং সেই জন্য ডাক্তার দেখিয়ে আপনাদেরকে ওষুধগুলো খেতে হবে। সেই জন্য এইগুলো হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রশ্নটা যিনি করেছেন তিনি অত্যন্ত ভালো একটি প্রশ্ন করেছেন এবং যুগোপযোগী, সময় উপযোগী প্রশ্ন করেছেন, কারণ এখন পানি নামছে এবং এই সমস্ত রোগ হওয়ার একটি সম্ভাবনা আছে। সুতরাং এই রোগগুলো যখন হবে তাকে একটি পূর্ব প্রস্তুতি নেবেন মন থেকে। এবং স্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে সেগুলো কিন্তু ওষুধপত্র সজ্জিত করে এবং সরঞ্জামগুলো রাখবেন, একটা ইমার্জেন্সি ওয়ার্ড, এবং যে সম্ভাবনাময় অসুখগুলো হতে পারে রোগীদের বা বানভাসী মানুষদের, সেগুলোর জন্য চিকিৎসার ব্যবস্থা রাখবেন। ধন্যবাদ। প্রতীক। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের এই ক্রান্তিকাল সময়ে আপনার এই মূল্যবান পরামর্শ, আপনার এই কথা, আপনার এই সময় আমাদেরকে নিশ্চয়ই আমরা উপকৃত হব। স্যার এই মুহূর্তে আমরা শেষ করব। শেষে আপনার কাছে স্যার একটু নিবেদন থাকবে, আক্রান্ত মানুষের জন্য স্যার আপনার সাহস দেওয়ার জন্য কোনো পরামর্শ আছে কিনা? একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে কোনো কারণে এগুলো নিয়ে আতঙ্ক ছড়াবেন না। কারণ বন্যা, দুর্যোগ, ঝঞ্ঝা, ঝড়, এগুলো নিয়েই আমাদের জীবন। আমার একটা কথা মনে আছে, 1969 সাল, আমি তখন ডাক্তার। আমি পাকিস্তান আমলে ডাক্তার হয়েছি, আমি বেশ বুড়ো লোক, 80-র কাছাকাছি। আমি পাকিস্তান আমলের ডাক্তার সেই সময়। আমি তখন তরুণ ডাক্তার, এবং তখন আমি টুনিরহাট বলে একটা জায়গায় ক্যাম্প ফেলেছিলাম ভোলার কাছে, এবং আমি চর কুকড়ি মুকড়ি পর্যন্ত আমি বোটে গিয়েছিলাম, লঞ্চে গিয়েছিলাম, এবং সেখানে মানুষদেরকে সেবা করেছিলাম আমরা। এবং সঙ্গে আমাদের 1.5 মাসের মধ্যে শুধু আলু সিদ্ধ আর তোমার ডাল নিয়েছিলাম, এগুলো শেষ হয়ে গেল। আলু সিদ্ধ, তেল, সর্ষের তেল, এর ভাত খেয়ে 1.5 মাস কাটিয়েছি আমরা, আমাদের পুরো টিমটা। আমি এই জন্যই কথাটা উল্লেখ করলাম, আমার নিজের ইয়ের জন্য না। বললাম যে এগুলো কিন্তু আজকালকার ছেলেমেয়েরা আরো উন্নত ভাবে করছে। আমরা সে সময় অত উন্নত ছিলাম না, আমরা যেরকম পারি সেরকম করেছি। এখন এই ছেলেমেয়েরা অনেক বেশি, মানে বলা যায় অনেক বেশি আধুনিক, অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। তারা আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি জানে আমাদের চেয়ে, এবং তারা কিন্তু এগুলোকে অতিক্রম করছে। আমি দেখতে পেয়েছি টিএসসিতে এবং বিভিন্ন জায়গায় তারা যেরকম ভাবে আশা উদ্দীপনা নিয়ে দ্রুত ব্যবস্থাপনাগুলো করছে, সরকারও করছেন। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে। এখানে মানুষের প্রশ্ন, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন, মানুষ যখন দুর্যোগে পড়ে, মানুষ তখন তার পাশে দাঁড়ায়। এবং যদি মানুষ মানুষের পাশে দাঁড়ায় সবকিছু ভুলে, তাহলে সে জয় করতে পারে, তাহলে সেই দুর্যোগটাকে অতিক্রম করতে পারে। এবং আমি জানি যে এই দুর্যোগ আমরা অতিক্রম করতে পারবই। উই শ্যাল উইন। আমরা এটা জয় করবই, আমরা সেটা পরাজিত করবই। এই বন্যাকে আমরা নিশ্চয়ই জানি এটা সম্ভব। সুতরাং সাহস মনে রাখতে হবে, এবং ইউ হ্যাভ টু বাউন্স ব্যাক। আমাদের ঘুরে দাঁড়াতে হবে বন্যার বিরুদ্ধে। ইউ হ্যাভ টু বাউন্স ব্যাক, এবং অবশ্যই একে অতিক্রম করতে হবে, এবং একটি সুন্দর নতুন বাংলাদেশের দিকে আমরা তাকিয়ে আছি। ধন্যবাদ। প্রতীক। স্যার অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই অনুষ্ঠান পরবর্তী সময়ে দেখবেন, আশা করব শেয়ার করার মাধ্যমে স্যারের মূল্যবান যে বার্তা সেটা সকলের কাছে পৌঁছে দেবেন। স্যার সর্বশেষ আপনার প্রতি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ।